ফের বেলাগাম দিলীপ ঘোষ, নাম না করে জুন মালিয়াকে নিশানা। খড়গপুর সদরে প্রচারে মন্তব্যে বিতর্ক। আবারও বেলাগাম দিলীপ ঘোষ, নাম না করে জুন মালিয়াকে নিশানা। খড়গপুর সদরে প্রচারে মন্তব্যে বিতর্ক। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন। ফের বেলাগাম দিলীপ ঘোষ, নাম না করে জুন মালিয়াকে নিশানা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আপনি শুনলেন যে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন, তিনি নাম না করে জুন মালিয়াকে নিশানা করেছেন, কি বলবেন? দিলীপ ঘোষ চিরকালই এইরকম আজে বাজে মন্তব্য করেন এবং মুখ খুললেই তার সংস্কৃতি এবং শিক্ষার অভাবটা প্রকট হয়ে ওঠে। কি করা যাবে, উনি আরএসএস এর প্রচারক, আরএসএস এর নানা মন্ত্র মুখস্থ করেছেন, কিন্তু বাঙালির যে সাধারণ সংস্কৃতি, ঔদার্য, সেইগুলো তো ওনার রপ্ত করা হয়নি। মারবো, ধরবো, লাঠি মারবো, তেল মাখিয়ে রাখবো মাসে, এইসব কথা শুনতে পাই। আর মহিলাদের সম্বন্ধে নানাভাবে অশ্লীল কথা বলেন, অনেক রকম আজে বাজে কথা বলেন। আমরা ভেবেছিলাম উনি মানে গৃহস্থ হওয়ার পর, মানে বিয়ে করার পরে তার হয়তো কিছুটা মহিলাদের সম্বন্ধে মনোভাব বদলাবে, কিন্তু দুঃখের বিষয় তার সেটা বদলায়নি। সাধারণভাবেই মহিলাদের প্রতি এরা আরএসএস এর যারা আছেন, আরএসএস করা লোকরা খুব অসভ্য কথাবার্তা প্রয়োগ করেন। বেশিরভাগই এরা মহিলাদের মানুষ বলেই মনে করেন না। সুতরাং উনি জুন মালিয়া একজন কৃতি শুধু অভিনেত্রী নন, তিনি জনপ্রতিনিধি। তিনি এখন ভারতবর্ষের লোকসভার সদস্যা। তার সম্বন্ধে এইসব কথাবার্তা বলে নিজের ভেতরকার যে অসম্পূর্ণতা সেটাই প্রকাশ করেছেন। বেশ, ধন্যবাদ আপনাকে। আবারও বেলাগাম দিলীপ ঘোষ, নাম না করে জুন মালিয়াকে নিশানা। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ আরো একবার শোনাবো। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন। একদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুর, আরেকদিকে বাঁকুড়ার শালতোড়া, মাঝে দামোদর। দামোদরের ওপর নেই পাকা সেতু, বাঁশের সাঁকো ধরেই ঝুঁকির যাতায়াত। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু পাকা সেতু মেলে না। ভোটে চাইছি এই যদি সেতু বন্ধনটা হয় তো ভালো হবে। কতটা প্রয়োজন এই সেতু? অনেক, প্রচুর প্রয়োজন। যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি, বহুবার বলেছি। পশ্চিম বর্ধমানের বার্নপুর শিল্প শহর, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই বার্নপুর দিয়ে বয়ে গিয়েছে দামোদর। দামোদরের একদিকে বাঁকুড়ার শালতোড়া, আরেকদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ইস্পাত কারখানা, আসানসোল জেলা হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই দামোদরের উপর কোনো ব্রিজ নেই, ভরসা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোর উপর দিয়েই যায় গাড়ি, প্রতিদিন ঝুঁকির যাতায়াত। তাও অনেকে যেতে বাধ্য হন, কারণ সাঁকো না ধরলে ঘুরতে হবে প্রায় 60 কিলোমিটার। বাঁকুড়া এবং পুরুলিয়ার যে সমস্ত অঞ্চল এই সেতুগুলো দিয়ে যাতায়াত করে, বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলের উপর জীবিকার জন্য নির্ভরশীল, শিক্ষার জন্য নির্ভরশীল, স্বাস্থ্যের জন্য নির্ভরশীল। বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হলে 2 ঘন্টার রাস্তা, সারা দিনটা তাদের কামাই হয়ে যায়। কিন্তু আমাদের এই পাকা ব্রিজটা যদি হয়ে যায়, এই সেতুটা যদি হয়ে যায়, 1.5 কিলোমিটার মাত্র একটা সেতু, সেখানে 15 মিনিটের রাস্তা বার্নপুর আসানসোল আসার জন্য। পাকা সেতুর তো ভীষণ প্রয়োজন আছে, কারণ এটা বর্ষাকালে
এইটা প্রায় জুলাই মাস থেকে এটা প্রায় 3 মাস তখন এই সেতুটা থাকে না, বৃষ্টির জলে ধুয়ে যায়, তখন আমাদের ঘুরে যেতে হয়, মানে একদম সেই সরবরি দিয়ে, তো অনেকখানি ডিস্টেন্স পড়ে। যদি এটা পাকাপোক্ত সেতু হয় তখন আর এই বারবার এই ঝামেলাটা থাকে না, কারণ এটা তো খুবই প্রয়োজনীয় একটা রুট। বাঁকুড়া খুব সহজে পৌঁছানো যায়, সেখান থেকে পুরুলিয়াও সহজে পৌঁছানো যায়। সাধারণ মানুষ হিসেবে চাইবো যে অবশ্যই অতি শীঘ্র এই একটা পাকা সেতু হয়, আপামর জনসাধারণ এতে উপকৃত হবে। বার্নপুর পরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে এখানে যেতেন বিজেপির অগ্নিমিত্রা পল। এবারও তিনি পদ্মপ্রার্থী, তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। 5 বছর দেখেছেন, আগামী 5 বছর যদি আমাদের হাতে আপনারা এই এলাকার দায়িত্ব তুলে দেন, তাহলে আমরা নিশ্চয়ই এই সেতু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও এই সেতু মমতা ব্যানার্জি সরকার করবে, এটা আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি, বহুবার বলেছি। আমি কেন্দ্র সরকারের সাথে কথা বলছি, তারা বানিয়ে দেবে, এবার আমরা করব। পশ্চিম বর্ধমানের বার্নপুর থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। ভোট আসে, ভোট যায়, দুর্ভোগ কাটে না কাকদ্বীপের নাদা ভাঙার। ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এই গ্রাম। ভোট বাজারে পাকা বাঁধের দাবি এখন জোরালো। নদীর পারে বাস, চিন্তা 12 মাস। কাকদ্বীপ বিধানসভার নাদা ভাঙা। মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদী মিলিত হয়েছে এখানে। নদীপাড়ের বাসিন্দাদের দুশ্চিন্তার শেষ নেই, পাকা বাঁধ নেই। বছরের পর বছর নদীতে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। গত 40 বছরে গ্রামে 1 কিলোমিটারের বেশি এলাকা নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি। প্রায় 1000 পরিবার বাড়ি ছেড়েছে, আর এখনো যারা আছেন তাদের মনে প্রতি মুহূর্তে ভিটেমাটি হারানোর ভয়। ভোট আসে, ভোট যায়, কিন্তু আমাদের নদী ভাঙার স্থায়ী কোনো পরিকল্পনা হয়নি। আমাদের এইভাবে নদী বাঁধ ভেঙে আমরা সর্বহারা হয়ে যাচ্ছি। আমাদের 3 বার বাড়ি চেঞ্জ করেছি। স্থায়ী যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, এই গ্রাম বাঁচানো সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, কোনো রকমে বাঁধ তৈরি করে দেওয়া হয়, কয়েকদিন পরেই সেই বাঁধ জলের তোড়ে ভেসে যায়। এবার যেই দলই জিতুক তারা যেন কংক্রিটের বাঁধ তৈরি করে দেয়, দাবি নদীপাড়ের বাসিন্দাদের। বাউন্ডারি করতেছে 6 মাস হয়নি, বাউন্ডারি এরকম আবার লড়ে করতে হচ্ছে। এটা নাকি 7 কোটি টাকার বাউন্ডারি হচ্ছে, আবার ঢেউ ধাক্কা এসে লাগতেছে, ঠাই তো গভীর। পাকা বাঁধ তৈরি হবে, ভোটের মুখে বলছে সব দলই। বিভিন্ন জায়গায় যে আমাদের নদী বাঁধগুলো বর্ষাকাল বিশেষ করে ভেঙে যায়, সেই জায়গাগুলো আমরা আসার পরেই জনগণ যদি সমর্থন করে, আমাদের ভোট দেন, জয়লাভ করে আমরা রাজ্যে ক্ষমতা আসতে পারি ভারতীয় জনতা পার্টি, তাহলে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কিন্তু চাষিদের যাতে না ক্ষতি হয়, কৃষকদের যাতে না ক্ষতি হয়, নদী বাঁধগুলোকে আমরা কংক্রিটের ব্যবস্থা করব। নান্দা ভাঙ্গাতে বহু উন্নততর প্রযুক্তিকে আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না। এর জন্য উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে আগামী দিনে এই নদী বাঁধটাকে শক্তপোক্ত এবং ঠিক মতো রাখা যায়, তার ব্যবস্থা হচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।